আজকের আমরা ক্লাস 7-এর এই যে কোষে দেখি 2-এর 1 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পরপর করে যাব। ভিডিওটা তোমরা দেখো, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা আরেকবার করে দেখে নেবে, নিলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে কোষে দেখি 1-এর দাগের, দেখো 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত আমরা হিসেব করি। চলো দেখা যাক অঙ্কটা কেমন হয়। তাহলে আমরা কোষে দেখি 2-এর 1-এর দাগের প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। যেটা আমাদের বইয়ে লেখা আছে সেটা আমরা লিখে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, এই চালের দাম ও ডালের দামের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, অতএব চাল ও ডালের অনুপাত হলো এখানে চাল ও ডালের দামের অনুপাত হলো, চাল ও ডালের দামের অনুপাত হলো কত, 40 অনুপাত 100। তাহলে 40 অনুপাত যদি 100 হয় তাহলে 40টা কিসের দাম, 40টা হলো এই চালের দাম, আর ডালের দাম কত, ডালের দাম হলো এই 100 টাকা। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো এদিক থেকে আমরা একটা শূন্য কাটতে পারবো, আবার এই 100-র এই একটা শূন্য কাটতে পারবো। তাহলে এবার দেখো এবারে আমরা এখান থেকে কত পেলাম, এখান থেকে আমরা 4 পেলাম, এবং 100 থেকে যেহেতু একটা শূন্য কেটে নিয়েছি তাহলে এখান থেকে আমরা 10 পেলাম। হয়ে গেল। এবারে দেখো আমরা এই দুটোকে 2 দিয়ে আবার কাটতে পারি। 2 দিয়ে কাটলে কি পাবো দেখো, তাহলে 2 দিয়ে আমরা যদি 4টাকে কাটি তাহলে কি পাবো, 2 পাচ্ছি। আবার এই 10টাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমাদের উত্তর হলো 2:5। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখে দেবো যে এটা আমাদের উত্তর। হ্যাঁ, এবার আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা দেখো, একটা ত্রিভুজ এঁকে দিয়েছে। এই ত্রিভুজের এই কোণটা মানে এইটা, আবার এই যে বি আছে না মাঝখানে কোণ এ বি সি, তার মানে এই কোণটা, আবার এই কোণটা মানে কোণ এ সি বি মানে এই কোণটা, এদেরকে অনুপাতে আমাকে বের করতে হবে। তাহলে অনুপাতে আমরা বের করব কিভাবে, চলো দেখা যাক। তাহলে দেখো এই রকম একটা ত্রিভুজ আমাদের বইয়ে দেয়া আছে, সেই রকম ত্রিভুজ আমরা এখানে একটা এঁকে নিয়েছি। দেখো কোণ কি বলেছে, কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ বিসিএ। এই কোণগুলো কোন কোণগুলো বলো তো, দেখো এ কোণ মানে এ যে মাঝখানে দেয়া আছে এটা মানে এই কোণটা, আবার বি যে মাঝখানে দেয়া আছে এটা হলো এই কোণটা, আবার এই যে সি বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হলো এই কোণটা। তাহলে এদেরকে আমরা অনুপাতে বের করব। তাহলে এই কোণটা মানে কত ডিগ্রি আমাদের এখানে দেয়া আছে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আমরা এখানে নিয়ে নেব। আবার অনুপাত দিয়ে দেখো এই যে কোণ এ বি সি মানে এই কোণটা মানে 50 ডিগ্রি কোণ মানে আমরা এখানে নিয়ে নেব। আবার অনুপাত দিয়ে আবার এই যে কোণ বিসিএ মানে এই কোণটা মানে 70 ডিগ্রি কোণ মানে আমরা এখানে অনুপাতে নিয়ে নেব। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা কোণ আমরা যেহেতু এখানে বসিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা কোণের এই যে শূন্যগুলো কিন্তু কমন আসছে। তাহলে আমরা যদি শূন্যগুলো কেটে দিই তাহলে দেখো, আমরা যদি শূন্যগুলো কেটে দিই তাহলে শূন্যগুলো কেটে দিলাম, এই কোণেরও শূন্যগুলো কেটে দিলাম, দিয়ে আমরা কি পেলাম, 6 অনুপাত 5 অনুপাত 7 মানে 6:5:7। তাহলে আমরা এখানে কি করলাম, সমান সমান এটা দিলাম যে 6:5:7। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, এইগুলো কিন্তু আর কেউ কাটাকুটিতে যাবে না। তাহলে হিসেব মতন আমাদের এটাই অ্যান্সার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে কি আছে দেখব, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে দেখি। তাহলে এখানে মেন কথা হলো 3 টাকা এবং 50 পয়সা, এই দুটোকে আমাদের একটা এককে নিয়ে আসতে হবে। দেখো একটা টাকায় আছে এবং একটা পয়সায় আছে, এটাকে আমাদের পয়সায় রূপান্তরিত করতে হবে। চলো দেখা যাক। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা। আচ্ছা আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই না? তাহলে 100 গুণিতক 3
সমান সমান 300 পয়সা, এটুকু আমরা বলতে পারি। এবারে আমরা কিন্তু এই টাকা থেকে দেখো পয়সায় কনভার্ট করে নিয়ে চলে এসেছি। এবারে দেখো একটি লজেন্সের দাম 50 পয়সা, অথবা আমরা কি লিখতে পারি, একটি পেন্সিলের দাম ও একটি লজেন্সের দামের অনুপাত সমান সমান কত, 300 পয়সা, যেটাকে আমরা এই এক্ষুনি আগে কনভার্ট করলাম টাকা থেকে। তাহলে সমান সমান 300 অনুপাত 50। দেখো এর মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে একটা শূন্য কিন্তু কমন আছে, তাহলে দেখো 50-এর এই একটা শূন্য কমন, এটাকে আমরা কাটবো, এবং 300-র একটা শূন্য কমন পাচ্ছি, তাহলে এটাও আমরা কাটবো। এবার দেখো তাহলে আমরা এখানে কি লিখব, এর মধ্যে থেকে আমরা কি পেলাম, 30 পেলাম, এবং অনুপাত দিয়ে 50-এর 5 পেলাম। এটাকে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমরা 30টাকে 5 দিয়ে কাটতে পারি, আর 5টা 5 দিয়ে কাটতেই পারি। তাহলে 30টাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কি হবে, 5 ছক 30, তার মানে 6 হচ্ছে। আবার এই 5টাকে যদি 5 দিয়ে কাটি তাহলে কি পাবো, 5 একে 5। তাহলে আমাদের অনুপাতে কি আসছে, যে 6:1। তাহলে এটা আমাদের উত্তর। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4 নম্বর অঙ্কে কি আছে, একটি আদুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তোমরা দেখো এখানে আদুলি আছে না, এই আদুলি আছে আর টাকা আছে। এই আদুলি এবং টাকা কি দুটো একক হচ্ছে না, তাহলে আমরা এই টাকাকে আদুলি রূপান্তরিত করব, বা আমরা পয়সায় রূপান্তরিত করব। অ্যাকচুয়ালি আমরা পয়সায় রূপান্তরিত করব, আদুলিটাকেও পয়সায় রূপান্তরিত করব, আবার টাকাকেও পয়সায় রূপান্তরিত করব। করলে আমাদের অঙ্কটা খুব সহজ হবে। চলো দেখা যাক। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো একটি আদুলি সমান সমান কি, 50 পয়সা। তাহলে আদুলি আমরা কি জানি, আদুলি মানে হলো 50 পয়সা, এটা যেন মাথায় থাকে। আচ্ছা একটি 1 টাকা, একটি 1 টাকা, তাহলে টাকা মানে কি, 1 টাকা সমান সমান আমরা 100 পয়সা জানি, তাহলে আমরা সমান সমান 100 পয়সা দিয়ে দিলাম। আবার একটি 2 টাকা, তাহলে 2 টাকার মুদ্রার আমরা যদি 1 টাকা সমান সমান 100 পয়সা ধরি, তাহলে 2 টাকা সমান সমান নিশ্চয়ই 200 পয়সা। তাহলে দেখো প্রত্যেকটা আমরা কিন্তু পয়সায় কনভার্ট করে নিয়েছি, 50 পয়সা, 100 পয়সা এবং 200 পয়সা। এবারে অঙ্কটা আমাদের খুব সোজা হয়ে যাবে। দেখো অতএব আমরা কি লিখতে পারি, আদুলি 1 টাকা এবং 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত হলো সমান সমান কি করব, দেখো 50 পয়সা, তাহলে 50 পয়সা মানে কি এই আদুলিটা, আর 1 টাকা মানে কি 100 পয়সা। আবার দেখো 200 পয়সা মানে এই 2 টাকা, মানে এই যে 2 টাকা মুদ্রা, তার মূল্য কত, 200 পয়সা, মানে আমরা এখানে 200 পয়সাটা দিয়ে দিলাম। এটা আমরা অনুপাতে সাজিয়ে দিলাম। এবারে একটা জিনিস খেয়াল করো, এর মধ্যে কিন্তু একটা শূন্য কমন আছে, এর মধ্যে শূন্য কমন আছে, এর মধ্যে শূন্য কমন আছে। তাহলে আমরা যদি প্রত্যেকের কাছ থেকে একটা করে শূন্য কেটে নিই তাহলে কি পাবো, দেখো 5 পাচ্ছি, অনুপাত আমরা 10 পাচ্ছি, অনুপাত এখান থেকে আমরা কি পাচ্ছি, 20 পাচ্ছি। এবারে দেখো এই যে সংখ্যাগুলো পেলাম, নতুন যে অনুপাত পেলাম কাটাকুটি করে, এখানে দেখো আমরা প্রত্যেক থেকে মানে প্রত্যেক সংখ্যাকে আমরা 5 দিয়ে কাটতে পারি। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কি পাবো, দেখো 5 একে 5। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি, দেখো 5 2 10 পাচ্ছি। আবার এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি, 4 পাচ্ছি, 4 5 20, 4 পাচ্ছি। তাহলে এই যে নতুন অনুপাত পেলাম এটা কিন্তু আর কেউ কাটাকুটি যাবে না, তাহলে আমরা এটাকে উত্তর বলবো, এটাই হলো অ্যান্সার। এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করব। দেখো 5-এর দাগের অঙ্কটা কি আছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস এবং নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত লিখি। দেখো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, 12 বছর 6 মাস এই দুটো কিন্তু একক দিয়েছে, আমাদেরকে কি করতে হবে না, এই বছরকে মাসে কনভার্ট করে নিয়ে আসবো, তাহলে দেখবে অঙ্কগুলো সব সোজা হয়ে যাবে। চলো দেখা যাক অঙ্কগুলো। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটা দেখো, উমার বয়স কত, 12 বছর 6 মাস। আচ্ছা আমরা কি জানি 1 বছর সমান সমান 12 মাস, তো তাহলে 12 বছর সমান সমান কত হবে, তাহলে 12 গুণিতক 12, আর এই যে 6 মাস আছে তাহলে 6 মাসটাকে আমরা প্লাসে করে দেবো।
তাহলে এইটার সঙ্গে এটা গুণ করে আমরা কত পাচ্ছি? 144 পাচ্ছি, প্লাস এই 6 মাসটা আমরা অ্যাড করে দিলাম। তাহলে মোট আমাদের মাস কত হলো? এই 144 মাস আর 6 মাস, তাহলে 150 মাস। তাহলে উমার বয়স আমাদের কত হলো? 150 মাস। আমরা তাহলে কি করলাম? এই বছরটাকে মাসে কনভার্ট করে দিলাম। এবারে দেখো রাতুলের বয়স। রাতুলের বয়সে চলে এসো, 12 বছর 4 মাস। সেমভাবে আমরা কি করব? 12 গুণিতক 12, যেহেতু 12 মাস সমান সমান 1 বছর, তার মানে 12 বছর সমান সমান আমরা কি করব? 12 গুণিতক 12 করে দেবো, আর যে 4 মাসটা আছে সেটা আমরা অ্যাড করে দেবো। এর সঙ্গে এর গুণ করলে আমরা কত পেলাম? এর সঙ্গে এর গুণ করলে পেলাম কিন্তু 144, আর এই যে 4 মাস আছে সেই 4 মাসটা এর সঙ্গে আমরা কি করলাম? যোগ করলে কত পেলাম? 148 মাস পেলাম। এবারে দেখো নূরজাহানের বয়স। এই নূরজাহানের বয়সটা কি আছে দেখো, নূরজাহানের বয়স হলো 12 বছর। তাহলে 12 বছর মানে আমরা 144 মাস জানি, মানে 12 গুণিতক 12 মাস সমান সমান 144 মাস হয়ে গেল। এবারে আমাদেরকে কি করতে হবে? এই যে 150 মাস, 148 মাস এবং 144 মাস, এই তিনটেকে আমাদের অনুপাতে ফেলতে হবে। তাহলে আমরা অথয়ে কি লিখব? অথয়ে লিখব উমা, রাতুল এবং নূরজাহানের বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত হলো সমান সমান 150 অনুপাত 148 অনুপাত 144। তাহলে এটার সঙ্গে আমরা যদি কাটাকুটি করি, তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কি পাবো? দেখো 2 দিয়ে কাটলে 150টাকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো 75 পাবো। 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 75। এবারে যেমন অনুপাত আছে অনুপাত বসিয়ে দেবো। আবার এই 148টাকে 2 দিয়ে কাটলে কত পাচ্ছি? 74 পাচ্ছি। আবার এই অনুপাত বসিয়ে দিলাম, এবং এই 144টাকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি কত? 72 পাচ্ছি। এবারে এইগুলো কিন্তু আর কেউ কাটাকুটিতে যাবে না। যদি কাটাকুটিতে না যায় তাহলে যেমন অনুপাত আছে তেমন অনুপাত থেকে যাবে। তাহলে এটাই আমাদের উত্তর। এবারে আমরা 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে এখানে বলেছে যে সমকোণী এবং সমদ্বিবাহু এই শব্দ দুটো কিন্তু ব্যবহার করেছে। আচ্ছা দেখা যাক, অঙ্কে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেব। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এটা সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী সমান সমান 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি এবং এর দুটি বাহু সমান, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান। তাহলে এটা কি বলবো আমরা? এই ত্রিভুজটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমরা এখানে লিখে নেব সমকোণ সমান সমান 90 ডিগ্রি। একটি ত্রিভুজে তিনটি কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়, তাই না? দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটি কোণের যদি যোগফল হয় তাহলে কিন্তু 180 হবে। তাহলে এখান থেকে যদি আমরা, আমাদের তো মোট তো 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি যদি একটা 90 ডিগ্রি কোণ বের করে নিই, এই যেহেতু সমকোণ একটা আছে, তাহলে এখান থেকে একটা যদি 90 ডিগ্রি কোণ বের করে নিই তাহলে কত পড়ে থাকছে? 90 ডিগ্রি পড়ে থাকছে। তার মানে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 90 ডিগ্রি। এবারে দেখো কোণ এ বি সি, তার মানে এই কোণটাকে বোঝাচ্ছে। কোণ এ বি সি 90 ডিগ্রি মানে সমকোণ। এই কোণটাকে বাদ দিয়ে এই যে দুটো কোণ থাকছে, এই দুটো কোণ কিন্তু 45 45 করে থাকবে, কারণ এই কোণটা বাদ দিয়ে এটা তো 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণ 45 45 করে ভাগ হয়ে যাবে, কারণ এইটা কিন্তু, এই যে দুটো বাহু আছে এই দুটো বাহু কিন্তু সমবাহু। তাহলে এইটা কত থাকছে? 45 থাকছে, আর এইটা থাকছে 45। তাহলে এখানে দেখো আমরা লিখে নিয়েছি কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি মানে সমকোণ। এবার বাকি যে দুটো কোণ আছে তার মানে কোণ বি এ সি, দেখো বি এ সি মানে এই কোণটা, এবং এবং কোণ বি সি এ মানে এই কোণটা, মানে এই কোণটার কথা বলেছে। তাহলে এটাও 45 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা সমান সমান 45 ডিগ্রি, এবং এই কোণটা মানে এই যে সি বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে সেটা মানে 45 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো কত? 90 ডিগ্রি। তাহলে একটা কোণ হলো 90 ডিগ্রি, আর বাকি যে কোণ দুটো আছে 45 45। তাহলে আমরা কি লিখব? 90 অনুপাত 45 অনুপাত 45।
এগুলোকে আমরা যদি 45 দিয়ে কাটাকুটি করি, একেবারে 45 দিয়ে যদি কাটাকুটি করি, এখানে কিন্তু 5 দিয়ে কাটাকুটি যাবে, কিন্তু আমরা 5 দিয়ে কাটাকুটি করছি না, আমরা একবার 45 দিয়ে কাটবো। তাহলে 90টাকে যদি 45 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে কি পাচ্ছি, 2 পাচ্ছি না? আচ্ছা, আবার এই 45কে যদি 45 দিয়ে কাটি তাহলে কি পাবো, 1 পাবো না? আবার এটাকেও যদি 45 দিয়ে কাটি তাহলে কি পাবো, 1 পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সমান সমান দিয়ে 2 অনুপাত 1 অনুপাত 1। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কটা কি আছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজ, এই কথাটা খেয়াল রাখবে। চলো অঙ্কটা আমরা খাতায় করব এবং একটা ত্রিভুজ এঁকে নেব প্রথমে। দেখো 7 দাগের অঙ্কটা আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবং এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ। দেখো এইটা যতটা, এটাও ঠিক ততটা, আবার এই বাহুর দৈর্ঘ্য ঠিক ততটা। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু একই, সেই জন্য আমরা এটাকে বলবো সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই 3টি কোণের যোগফল যদি করা যায়, এই 3টি কোণের মানের যদি যোগফল করা যায় তাহলে আমরা কত পাবো জানো, 180 ডিগ্রি পাবো, 180 ডিগ্রি পাবো। তাহলে আমরা কি লিখবো, একটি ত্রিভুজের 3টি কোণের মান কত হয়, 180 ডিগ্রি। এর আগের বারে আমরা এই অঙ্কটা শিখেছিলাম যে 3টি কোণের মান 180 ডিগ্রি। এবারে যেহেতু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের মান কিন্তু সমান হয়ে যাবে। তাহলে দেখবো আমরা কি, দেখো সমবাহু ত্রিভুজের একটি কোণের মান তাহলে কত হচ্ছে, 180 ডিগ্রি, যেহেতু 3টি কোণের মান, আবার একটি কোণের মান তাহলে কি হবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে সমান সমান 60 ডিগ্রি। অথবা আমরা কি লিখবো, অথবা আমরা লিখবো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো 60 ডিগ্রি, তার মানে এই কোণটার মান 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি হবে নিশ্চয়ই, আবার এটাও 60 ডিগ্রি হবে। তাহলে কি লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো 60 অনুপাত 60 অনুপাত 60। এটাকে যদি আমরা সরাসরি 60 দিয়ে কেটে দিই তাহলে কি হয়ে যাবে দেখো, 60 একে 60, 60 একে 60, 60 একে 60। তাহলে এটাই আমাদের উত্তর হলো। এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। দেখো পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স আমরা হিসেব করব। এই তো অঙ্ক, চলো দেখা যাক। দেখো 8 দাগের অঙ্কটা, পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9, এটা আমরা বইয়ে ছিল লিখে নিয়েছি। মানিক বাবুর বয়স কত, 72 বছর, এটাও আমাদের বইয়ে ছিল লিখে নিয়েছি। এবারে দেখো অথয় আমরা কি লিখতে পারি, পুলক বাবু অনুপাত মানিক বাবু সমান সমান 7:9, এটা আমরা কি লিখতে পারি না, লিখতে পারি। যেহেতু এখানে আমাদের দেয়া আছে যে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9, তাহলে অথয় দিয়ে আমরা এটা লিখতে পারি যে পুলক বাবু অনুপাত মানিক বাবু সমান সমান 7:9। এবারে আমরা বা করে চলে আসব। দেখো এখানে যেহেতু অনুপাতে আছে, সেই অনুপাতকে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। পুলকবাবু অনুপাত মানিকবাবু, সেটাকে আমরা পুলকবাবু বাই মানিকবাবু লিখতে পারি সমান সমান দিয়ে। যেমন এটা আছে 7:9, তাহলে সেটাকে আমরা কি করব, 7/9 করে দেবো। এবারে আমরা বা দিয়ে কি করব, পুলকবাবু বাই মানিকবাবু যেখানে লেখার জায়গা, সেই জায়গাটায় যেহেতু মানিকবাবুর বয়স আমাদের এখানে বলে দিয়েছে 72 বছর, সেই জন্য এই 72টা এখানে নিয়ে চলে আসব। যেহেতু মানিকবাবুর বয়স 72 বছর, সমান সমান 7/9, যেমন আছে তেমন বসিয়ে দেবো। এবারে বা করে চলে আসব। যেহেতু আমার পুলকবাবুর বয়স কত বের করতে হবে, সেই জন্য পুলকবাবুর সঙ্গে কোনাকুনি আগে আমরা গুণ করে দেবো। যেহেতু গুণ করব, তাহলে আমরা কি করব, তাহলে দেখো আমরা এখানে লিখে নেব যে 9 পুলকবাবু। তাহলে 9-এর সঙ্গে যদি পুলকবাবু গুণ হয় তাহলে কি লিখবো, 9 পুলকবাবু সমান সমান 72-এর সঙ্গে 7-এর কোনাকুনি গুণ করব, করলে কি হবে, 72 গুণিতক 7 হয়ে যাচ্ছে। এবারে তোমরা বা দিয়ে কি লিখতে পারো, পুলকবাবু, এই শব্দটা এখানে লিখে দেবে। যেহেতু আমরা পুলকবাবুর বয়সটা বের করব, তাহলে পুলকবাবু শব্দটা এখানে লিখে দেবে। আচ্ছা, এই জিনিসটা যেমন 72 গুণিতক 7, এই জিনিসটা এখানে হুবহু লিখে দিয়ে
যেহেতু এই 9টা পুলকবাবুর সাথে গুণ সম্পর্কে ছিল, সমান সমানের এদিকে আসলে কি হবে, ভাগ সম্পর্কে চলে আসবে। তাহলে আমরা এখানে ভাগ সম্পর্কে নিয়ে আসলাম। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি পাবো দেখো, 9-এর সাথে যদি 72টা কাটাকুটি করি তাহলে কি পাবো, 8 9 কত, 72 পেলাম। তাহলে এখানে কি আছে দেখো, 8 গুণিতক 7। তাহলে বা দিয়ে কি করব, পুলকবাবু সমান সমান 8 গুণিতক 7, বা পুলকবাবু সমান সমান 56 বছর। তাহলে 7 আসছে 56, 56 বছর, 56 বছর তার বয়স। অতএব আমরা লিখব কি, পুলকবাবুর বয়স 56 বছর। এটাই আমাদের উত্তর। এবার আমরা 9-এর দাগের অঙ্কটা করব। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। দেখো 8-এর দাগের অঙ্কের মতন একেবারে সেম অঙ্ক 9-এর দাগের অঙ্ক। এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যেমনভাবে করেছো ঠিক তেমনভাবেই এই অঙ্কটাই করবে, শুধু সংখ্যাগুলো শুধু একটু পরিবর্তন হয়ে যাবে। চলো দেখা যাক। তাহলে 9-এর দাগের অঙ্কটা দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5 যেটা বইয়ে আছে। আবার প্রথম বইটির দাম 32.20 বইয়ে আছে। আমাদের কি করতে হবে, দ্বিতীয় বইটির দাম বের করতে হবে। অতএব আমরা কি লিখব, অতএব আমরা লিখব প্রথম বই অনুপাত দ্বিতীয় বইয়ের দাম সমান সমান 2:5। যেহেতু এখানে দুটো বইয়ের দামের অনুপাত 2:5 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, প্রথম বই অনুপাত দ্বিতীয় বইয়ের দাম সমান সমান 2:5। এবারে আমরা এটাকে বাতে নিয়ে আসব। বা বলে কি লিখব, যেহেতু এটা অনুপাতে আছে সেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। তাহলে প্রথম বই অনুপাত দ্বিতীয় বই, সে জায়গায় আমরা কি লিখব, প্রথম বই বাই দ্বিতীয় বই সমান সমান 2:5, সেটাকে আমরা কি করব, 2/5 লিখে দেবো। বা বলে কি লিখব, বা বলে লিখব যে প্রথম বই বাই দ্বিতীয় বই। তাহলে প্রথম বইয়ের জায়গায় আমরা 32.20 লিখলাম। কেন না, যেহেতু প্রথম বইয়ের দাম তো এখানে দেয়া আছে 32.20, সেই জন্য প্রথম বইয়ের জায়গাটায় আমরা 32.20 লিখব এবং বাই দিয়ে দ্বিতীয় বই লিখব সমান সমান 2/5। বা এবারে দেখো আমরা কি করব, যেহেতু প্রথম বইটার দাম বলে দিয়েছে, দ্বিতীয় বইটার দাম আমাদের বের করতে হবে। তাহলে আগে দ্বিতীয় বইয়ের সঙ্গে কোনাকুনি গুণ করব। তাহলে দ্বিতীয় বইয়ের সঙ্গে 2টাকে গুণ করব। তাহলে দ্বিতীয় বইয়ের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কি হবে, 2 দ্বিতীয় বই সমান সমান, এবার এই 32.20 সঙ্গে 5 গুণ করব। তাহলে 32.5 32.20 গুণিতক 5। বা দিয়ে যেহেতু দ্বিতীয় বইয়ের দামটা বের করব, তাহলে দ্বিতীয় বইটা এদিকে রেখে সমান সমান দিয়ে এই যে 2টা আছে, যেহেতু দ্বিতীয় বইয়ের সঙ্গে এই 2-এর সম্পর্ক কী ছিল, গুণ ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এই যে দশমিকটা আছে, এই দশমিকটা আমরা কি করব, এই দশমিকটা আমরা তুলে দিয়ে এখানে গুণিতক 100 করে দেবো। তাহলে দেখো দশমিকের জন্য আমরা একটা 1 নিয়েছি এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটার জন্য আমরা কি নেবো, 0 নেবো। তাহলে আমরা কি করেছি, দশমিকের জন্য একটা 1 নিয়েছি এবং এই যে দুটো সংখ্যা আছে তার জন্য দুটো 0 নিয়েছি। এবারে দেখো আমরা এটাকে যদি কাটাকুটি করি, এর এই 0টা আমরা কাটলাম, আবার এই 0টা কেটে দিলাম। তাহলে এর একটা 0 কাটলাম, এর একটা 0 কাটলাম। এবারে দেখো এই 5কে যদি 10 দিয়ে কাটি তাহলে কি হবে, দেখো 5 দিয়ে 10 হচ্ছে না। এবারে চলে এসো বা দিয়ে দ্বিতীয় বইটা। এবারে দ্বিতীয় বইটা সমান সমান, দেখো 32 আছে না, 322। তাহলে 322টা আমরা বসিয়ে দিলাম, ওপরে কিন্তু আর কিচ্ছু নেই। এবারে গুণিতক দিয়ে কি করব, 2 গুণিতক 2, 2 গুণিতক 2। কেন না, দেখো এখানে 2 গুণিতক 2 আছে, তাছাড়া কি আর কিছু আছে, কিচ্ছু নেই। তাহলে এখানে এটা বসিয়ে দেবো। এবারে দেখো বা দিয়ে আমরা দ্বিতীয় বই সমান সমান 161/2। কেন বলো তো, আমরা এই সংখ্যাটাকে, এই 2টাকে দিয়ে এই 132টাকে কাটাকুটি করেছি। দেখো তোমরা কাটাকুটি করো, দেখো 2 দিয়ে যদি আমরা 3টাকে কাটি তাহলে কি হবে, দেখো 2 1 2, 3-এর মধ্যে 1 আছে, 1 আর 2 কত হয় 12, 6 2 12 আর 2 1 2, তাহলে কত হচ্ছে 61 হচ্ছে। তাহলে 161 হচ্ছে, তাহলে 161 আর নিচে কি আছে, 2 আছে, তাহলে 161/2। তাহলে দ্বিতীয় বইটি সমান সমান 161/2। বা দ্বিতীয় বইটি সমান সমান, এটাকে তোমরা যদি ভাগ করো পেয়ে যাবে
8.5 আমরা এখানে ভাগটা করে নিয়েছি, দেখো একবার লক্ষ্য করো। তাহলে দেখো, তাহলে 2টাকে দিয়ে আমরা যদি এই 161টাকে ভাগ করি তাহলে কি পাবো, দেখো 2 8 16, তাহলে 1 লাগছে, দশমিক খাই একটা শূন্য নিলাম, 2 5 10, তাহলে কত পাচ্ছি আমরা 8.5। তাহলে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় বইটির দাম 8.5। এবারে দেখো অথয় আমরা কি লিখবো, অথয় আমরা লিখবো দ্বিতীয় বইটির দাম হলো 8.5 টাকা। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। এবার আমরা 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট, 8 9 10 অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কগুলো সব একই ধরনের অঙ্ক। দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। চলো আমরা অঙ্কটা করি দেখি। দেখো 10-এর দাগের অঙ্কটায় আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি। বৃত্তের এই মাঝখানে কিন্তু এটাকে বলে কেন্দ্র, আর এই কেন্দ্র বরাবর যে দাগটা যাবে সেই দাগটা হলো ব্যাস। এবং এই যে রাউন্ড হয়ে আছে, যে রাউন্ড হয়ে যে দাগটা আছে, এটাকে বলবো বৃত্তের কি, বৃত্তের পরিধি। তাহলে আমাদের বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত দেয়া আছে। তাহলে দেখো বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত, 22:7। এটা আমাদের বইয়ে দেওয়া আছে। আর কি দেয়া আছে না, বৃত্তের এই যে ব্যাস আছে, এই ব্যাসের একটা দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য হলো 2 মিটার 1 ডেসিমিটার। যেহেতু এখানে দুটো একক দেয়া আছে, এই দুটো একককে আমরা কিন্তু একটা এককে নিয়ে আসবো। তাহলে আমরা মিটারটাকে কি করব, ডেসিমিটারে কনভার্ট করে নিয়ে আসবো। আমরা কি জানি, যে আমরা জানি যে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, এটা জানি তো। দেখো মিটারের পরে কি আসে, মিটারের পরে কি আসে, মিটারের পরে ডেসিমিটার আসে না, কি আসে, ডেসিমিটার আসে তো। তাহলে মিটার থেকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে আসি তাহলে কি করব, 10 গুণ করব। তাহলে এখানে কি আছে, 2 মিটার মানে 2 মিটার। এখান থেকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে আসি তাহলে কি করব, 10 ঠিক গুণ করে দেবো না। তাহলে 10 যদি আমরা গুণ করি তাহলে এখানে 2 গুণিতক 10 প্লাস 1 ডেসিমিটার। এক মানে যেহেতু 1 ডেসিমিটার এখানে আছে, তাহলে 1 ডেসিমিটারটা আমরা প্লাসে অ্যাড করে দেবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 2 গুণিতক 10 মানে 20, 2 10 20, আর প্লাস 1 আছে মানে 1 ডেসিমিটার হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এই মিটারটাকে সম্পূর্ণভাবে ডেসিমিটারে কনভার্ট করে নিয়ে আসলাম। এবারে দেখো অঙ্কটা আমাদের আরও কতটা সহজ হয়ে গেল। দেখো আমরা অথয়ে দিয়ে কি করব, বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ব্যাস সমান সমান 22:7। এই তো। এবারে এইটা আমরা কোথা থেকে পেলাম, যেহেতু আমাদের এই বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত 22.7 দেওয়া আছে, সেই জন্য এটাকে আমরা অথয়ে দিয়ে এই রকমভাবে আমরা এটাকে লিখতে পারি, যে বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ব্যাস সমান সমান 22.7। তাহলে বা দিয়ে আমরা কি করব, বা দিয়ে বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ব্যাস যেহেতু লিখেছি, সেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। তাহলে ভগ্নাংশে কিভাবে নিয়ে আসবো, দেখো পরিধি বাই ব্যাস, এটাকে আমরা নিয়ে আসতে পারি। আবার সমান সমান দিয়ে কি করব, যেহেতু 22:7, সেটাকে আমরা 22/7 করতে পারি। বা দিয়ে আমরা কি করব, পরিধি যেমন আছে তেমন বসিয়ে দেবো। ব্যাস যেহেতু, তাহলে দেখো এই যে ব্যাস যেহেতু এই যে 21 ডেসিমিটার আমরা যে বের করে নিয়েছিলাম না, তাহলে সেটাকে আমরা 21 ডেসিমিটার এই ব্যাসের জায়গায় বসিয়ে দেবো। সমান সমান দিয়ে যেমন 22.7 আছে তেমন বসিয়ে দেবো। যেহেতু আমরা পরিধি কত সেটাকে আমরা বের করবো, পরিধির মানটা কত বের করব, সেই জন্য পরিধির সঙ্গে কোনাকুনি গুণ করব। তাহলে পরিধির সঙ্গে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো, পরিধি গুণিতক 7 পাবো। তাহলে কি পাবো আমরা, 7 পরিধি সমান সমান দিয়ে 21 ডেসিমিটার, আর এই যে 22, এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 22 গুণিতক 21 করে দেবো। বা দিয়ে কি করব, যেহেতু পরিধিকে আমরা বের করব পরিধির মানটা, তাহলে পরিধিকে এপারে রেখে 22টাকে এপারে নিয়ে আসবো। তাহলে এই যে 22 গুণিতক 21, এটাকে এখানে বসিয়ে দিয়ে 22 দিয়ে 7 করে দেবো। কেন 7 করলাম, 22 দিয়ে 7 করলাম, কারণ 7 কিন্তু এদিকে যখন ছিল এর সঙ্গে গুণে ছিল, যখন সমান সমানের এদিকে চলে আসবে তখন কি হচ্ছে, এটাকে ভাগে রূপান্তরিত করে দিচ্ছি।
বা পরিধি সমান সমান আমরা এটাকে যদি কাটাকুটি করি, দেখো এই 7কে দিয়ে যদি আমরা 21টাকে কাটি তাহলে কি পাবো? 3 পাবো। তাহলে আমরা কি করব দেখো, 22 গুণিতক 3। তাহলে বা দিয়ে পরিধি সমান সমান কি করলাম, 22 গুণিতক 3 করে দিলাম। এবারে চলে এসো পরিধি সমান সমান 66। কেন? দেখো 3 2 6, 3 2 6, এটাকে আমরা গুণ করে নিলাম, গুণ করে যত পেলাম তত ডেসিমিটার। এবারে আমরা এই ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়ে আসবো। তাহলে সমান সমান পরিধি দিয়ে 6 মিটার এবং 6 ডেসিমিটার করলাম। কেন না, আমরা দেখো যখন আমরা এখানে মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করেছিলাম তখন কি করেছিলাম, 10 কি করেছিলাম, গুণ করেছিলাম না? এবারে এই ডেসিমিটারটাকে মিটারে নিয়ে আসতে গেলে কি করব, ভাগ করে দেবো। তাহলে আমাদের এই যে 66 আছে, এই 66 ডেসিমিটারটাকে আমরা ভাগ করে দেবো 10 দিয়ে। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি কি পাবো, দেখো 10 6 কত হয়, 60 হয়ে যাচ্ছে। 6 লাভছে, দশমিক খাইয়ে একটা শূন্য নিলাম। এবারে কি 10 6 60, তাহলে কত পেলাম, 6.6। তাহলে 6.6 মানে কি, পরিধি সমান সমান 6 মিটার 6 ডেসিমিটার, এটাই আমাদের উত্তর। তাহলে অতএব আমরা কি লিখবো, অতএব লিখবো বৃত্তের পরিধির দৈর্ঘ্য 6 মিটার 6 ডেসিমিটার। আচ্ছা, এবারে আমরা 11 দাগের অঙ্কটা করব। 11 দাগের অঙ্কটা কি আছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। চলো দেখা যাক। দেখো 11 দাগের অঙ্কটা দেখো, 11 দাগের অঙ্কটা হলো, প্রথমে আমরা সপ্তম শ্রেণীর যে ব্যাপারটা সেটা আগে আমরা কষে নেব। তাহলে দেখো সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 150 জনের মধ্যে 90 জন। তাহলে মোট আমার কতজন সেই সপ্তম শ্রেণীতে, 150 জন বা 150 জন। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে মোট সংখ্যাটা আমরা কোথায় দেবো, হরে দেবো নিশ্চয়ই। এবারে এই 150 জনের মধ্যে 90 জন যেহেতু অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, তাহলে 90টা কোথায় দেবো, আমরা লবে দেবো। এবারে এই সংখ্যাটাকে আমরা কাটাকুটি করব। যেহেতু আমাদের এই সংখ্যাগুলো মানে এই 150 জনের মধ্যে 90 জন, তাহলে আমরা ভগ্নাংশে বের করে নিয়েছি। এবার এটাকে আমরা কি করব, কাটাকুটি করব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা শূন্য কাটি, 90 থেকেও আমরা এখান থেকে একটা শূন্য কাটতে পারি। তাহলে কি থাকছে, 9 থাকছে এবং 15 থাকছে। তাহলে সমান সমান দিয়ে 9/15। আবার দেখো এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি, 15টাকে আমরা 3 দিয়ে কাটতে পারি। তাহলে দেখো 9টাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 তিরিকে 9, আবার 3 5 15। তাহলে কত থাকছে, 3 এর 5, দেখো 3/5। তাহলে আমাদের একটা ভগ্নাংশ বের হয়ে গেল। এবারে আমরা আসবো দেখো ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 140 জনের মধ্যে 80 জন। তাহলে আমার কিন্তু মোট সংখ্যা হলো 140 জন। তাহলে এই 140 জনটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসলে কি করব না, হরে নিয়ে আসবো 140 জনটা, মোট সংখ্যাটা। তার মধ্যে থেকে 80 জন যেহেতু অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, এই 80 জনটা আমরা লবে দেব। এবারে দেখো এখান থেকে আমরা যদি একটা শূন্য কাটি, 80 থেকে কিন্তু আমরা একটা শূন্য কাটবো। তাহলে কত থাকছে দেখো, 8 আর 14। তাহলে 8 14। এবারে এটাকে আমরা যদি 2 দিয়ে কাটি, দেখো 8টাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 4 8। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কি হচ্ছে, 2 7 14। তাহলে সমান সমান দিয়ে 4 আর 7 থাকছে, তাহলে 4/7। এবারে দেখো আমরা সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগিতা কত পেলাম, প্রথমে পেলাম আমরা দেখো 3/5, আর ষষ্ঠ শ্রেণীতে কত পেলাম, 4/7। তাহলে সমান সমান 3/5 ও 4/7। দেখো প্রথমে কিন্তু আমরা সপ্তম শ্রেণী লিখে নিয়েছি, তারপরে কিন্তু লিখেছি ষষ্ঠ শ্রেণী। তাহলে সেই জন্য আমরা সপ্তম শ্রেণীতে প্রথম লিখলাম এবং ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয়বার লিখলাম। এবারে এটাকে যেহেতু কোনটা বড় কোনটা ছোট আমরা লিখব, সেই জন্য আমরা কি করব, এই যে হরগুলোকে 1 করে দেবো। তাহলে হরগুলোকে 1 করলে কি করব, 3/5। তাহলে এর সঙ্গে আমরা 7 গুণ করব। কেন না, এর 7টা আমরা এখানে নিয়ে আসব। তাহলে 7 যদি আমরা হরের সঙ্গে গুণ করি তাহলে লবের সঙ্গে 7 গুণ করতে হবে, হয়ে গেল। এবারে চলে এসো এই ভগ্নাংশটায়। তাহলে 4/7, তাহলে 4/7 আমরা দিলাম।
এর সঙ্গে কিন্তু আমরা 5 গুণ করব। দেখো এর সঙ্গে 5 গুণ করবো কেন না, এর 5টা নিয়ে আমরা এখানে চলে আসবো। যদি আমরা 5 গুণ করি এই ভগ্নাংশের সঙ্গে, যদি এই যে হরটা আছে এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে লবেও 5 গুণ করতে হবে। তাহলে দেখো 5 সাথে 35 পাচ্ছি না, আবার দেখো এখানেও 5 সাথে 35 পাচ্ছি না। আমাদের আলটিমেটলি কী করতে হবে, হরগুলোকে এক করতে হবে। তাহলে দেখো 5 সাথে 35, তাহলে 5 সাথে 35 দিলাম, আর 3 সাথে 21 যেমন তেমন বসিয়ে দিলাম। আবার ও দিয়ে আমরা কি করব, 5 সাথে 35 এবং 4 5 20 বসিয়ে দিলাম। এবারে কোনটা বড় দেখো, দেখো 21 আছে বাই 35 আছে, 20/35, তাহলে কোনটা বড়, এইটা নিশ্চয়ই বড়, এইটা নিশ্চয়ই বড়। তাহলে অথবা দিয়ে আমরা কি করব, এটা মানে এই দিকে আমরা হাঁ চিহ্ন দিয়ে, অথবা আমরা কি লিখব, অথবা লিখব সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী ছিল, কারণ এই 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 ভগ্নাংশটা তো বড়, তো তাহলে এই ভগ্নাংশটা প্রথমের দিকে আছে, তাহলে প্রথমের দিকে আমরা কি লিখেছিলাম, সপ্তম শ্রেণী লিখেছিলাম না, তাহলে সপ্তম শ্রেণীটা বড়, তাহলে আমরা অতএব কি লিখব, সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী ছিল। এবার দেখো, এবার আমরা 12 দাগের অঙ্কটা করব। 12 দাগের অঙ্কটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সময় আসে। দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? চলো দেখা যাক অঙ্কটা। দেখো 12 দাগের অঙ্কটা, সংখ্যা দুটির অনুপাত কত না 5:7, যেটা বইয়ে দেওয়া আছে, এবং সংখ্যা দুটির গসাগু কত 13। আচ্ছা, সংখ্যা দুটি বলতে কোন সংখ্যা দুটি, যে সংখ্যা দুটির অনুপাত 5:7 সেই সংখ্যা দুটির গসাগু 13। তাহলে আমরা কি করব না, প্রথম সংখ্যাটা বার করতে গেলে কি করব, এই 13-র সঙ্গে 5 গুণ করে দিলে যা পাবো সেটাই আমার প্রথম সংখ্যা, আবার 13-র সঙ্গে 7 গুণ করে দিলে যা পাবো সেটাই আমার দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা অতএব কি লিখব, অতএব লিখব প্রথম সংখ্যাটি হলো 5 গুণিতক 13 সমান সমান 65, 5 তেরং 65। তাহলে এটা আমাদের একটা উত্তর হলো প্রথম সংখ্যাটি। আবার অতএব দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখব, দ্বিতীয় সংখ্যাটি হলো, তাহলে দেখো দ্বিতীয় সংখ্যার, দেখো এখানে অনুপাত কি দেওয়া আছে, শেষের সংখ্যাটা কি দেওয়া আছে, 7 দেওয়া আছে না, তাহলে 7 গুণিতক 13, যেহেতু দুটো সংখ্যার গসাগু 13 বলেছে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যার সঙ্গে, দেখো এই সংখ্যাটার সঙ্গে 13 গুণ করে নিলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যাটি হলো 7 গুণিতক 13, তাহলে 7 তেরং কত হলো 91, এটা হলো আমার দ্বিতীয় সংখ্যা, এটাও একটা উত্তর হলো। আজকের আমরা কোষে দেখি 2.1 এই অঙ্কগুলো করলাম, 1 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করলাম। এর পরের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো করব, এবং এর আগের অঙ্কগুলো যেগুলো আছে, এর আগের অঙ্কগুলো আমরা করে রেখেছি। ক্লাস 7 ম্যাথ বলে একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো।